আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ২৮ লিখেছেন ইলমা বেহরোজ। অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে। ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এইবার বউকে নামান ছোট ভাই। বড় আম্মার পা ছুঁয়ে সালাম করেন, এরপর ঘরে ঢুকেন। আনিফা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী। শহরের বাইরে থেকে ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমান। ২ সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুইজন নত হয়ে ফরিনাকে সালাম করল। ফরিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বলল, সুখী হ বাবা, বউয়ের খেদমতে ভালো থাক জীবন ভরা। আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটল, পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা, আমরা এক লগে কলেজে পড়বাম, নাতি নাতনি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যর গালে চড় বসিয়ে দেন। উচ্চ কণ্ঠে বলল, আমার কথার পিঠে কথা কওন সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হতবিম্বর হয়ে পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে। চোখ টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে একরকম পালিয়েই গেল। ফরিনার চোখ মুখ কঠিনতা ফুটে উঠেছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাত ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বললেন, মুখে মুখে কথা কইবা না কোনোদিন, যা কই মাইন্না চলবা। শ্বশুর বাড়ির সব মানুষ হইতাছে গিয়া দেবতার লাহান, তাগরে সেবা করলেই জান্নাত পাওন যাইব, নইলে কোনোদিন জান্নাত পাও দিতে পারবা না। শুনছি তো তুমি হইছ গিয়া অনেক বাধ্য সেরি, কামে কাইজও দেখাইবা, মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেল, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলল, হুনো বউ, স্বামীর উপর কিছু নাই, স্বামীর এই দুনিয়া ভাববা। মা বাবা ভাই বোন হইছে গিয়া পর, স্বামী আপন। স্বামীর বাইরে কিছু ভাববা না, স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে, স্বামীর বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হইতে কইলে হইবা। স্বামী যখন কাছে ডাকবো না, করবা না, আল্লাহ বেরাজ হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়ায় স্বামীর আদরের থেইকা মধুর আর কিছুই নাই, মনে রাখবে। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরে বলতে পারবেন। আনিসের কথা পুরোপুরি উপেক্ষা করে ফরিনা তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়াও পইরা থাকুন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে,
তাগর সেবা করবা, যখন যা কইতে কয় করবা, না পারলে কইবা শিখাইয়া দিমু। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্নাঘরে যাইবা, তখন বাকি সব ভুইলা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুঁচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্না বান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজা রাঁধতে হবে না। আর আমার এত সেবাও লাগবে না, বড্ড ক্লান্ত লাগছে। ভিড় কমাও আর নিয়ম নীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দেও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসল। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরো একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময়ে নিয়ে জিজ্ঞাসা করল, কেন? বিয়ে তো হয়ে গেছে। আমিরের জবাব দিল না, উল্টো সবাই হাসতে থাকলো। আইস কাল রাত্রিরে হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বউ। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করল, কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম, আমি মানি না, আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সব সময় তেরামি করস কেন? আমরাও তো নিয়ম মেনেছি, বললেন জাফর। কণ্ঠ তার গাম্ভীর্য। তাতেও লাভ হলো না। আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো। কারো কথা আমিরের কর্ণগ্রহণ হলো না। তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি বাদ, এইসব নিয়ম মেনে লাভটা হবে কি? যার বউ তাকে বউ দিয়ে দেও। তুই চুপ থাক, আগুনে ঘি ঢালবি না, বললেন আমিনা। রিদওয়ান চুপসে গেল। থামল না শুধু আমির, ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দিবেন না। যেমন মা তার তেমন ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এইসব দেখছেন। চেঁচামেচি আর নেয়া যাচ্ছে না। তিনি উপর থেকে নেমে আসেন। অন্দরমহল 3 তলা, তৃতীয় তলার কেউ থাকে না, শুধু ছাদ আছে, ঘর বারান্দা হয়নি, অসম্পূর্ণ ইটের পুরনো বাড়ি। চিন্তা ভাবনা চলছে তৃতীয় তলাটা থাকার জন্য উপযুক্ত করার। মুজিবদেরকে দেখে সবাই থেমে গেল। তিনি পদ্মজার পাশের চেয়ার নিয়ে বসলেন। পদ্মজা একটু নড়েচড়ে বসে। মুজিব পদ্মজাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও মা? আজ শাশুড়ির সাথে থাকবে না আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। উসখুস করতে করতে বলল, জি, আম্মার সাথে থাকবো। ফরিনার ঠোঁট বিস্ময়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসলেন। পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন। চুমোতে পদ্মজার গাল ভরিয়ে দেন। একবার আরো চোখে আমিরের দিকে তাকালো পদ্মজা। আমির তাকিয়েই ছিল। পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙিয়ে দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হলো। উপর থেকে নেমে আসলো নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কই রে আমার নাত বউডা কই?
বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদ্মজার সামনে এসে বলল, পদ্মজা রে। পদ্মজার মুখখানা দুই হাতে ধরে দেখলেন, এরপর মুগ্ধ গলায় বললেন, বাবু দেহি চাঁদ লইয়া আইছে। এই সেরি, তোর জন্যে আমার জামাই তো আমার দিকে চাইব না। নূরজাহান কেন কথা বলেছেন পদ্মজা ঠাউর করতে পারল না। আমির যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলি কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথা মানে বুঝতে পেরে ঠোঁট চেপে হাসল। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো ধরে বলল, আমার চাঁদের টুকরা, বউরে আদর কইরো ভাই, বকাঝকা কইরো না। জন্ম ঘর ছাইরা আইছে, তুমি এখন সব, তুমি যেমনে রাখবা তেমনে থাকবো। স্বামী হাত ছাইরা দিলে শ্বশুর বাড়ি আর কেউই বইয়ের আপন হয় না, বুঝছো ভাই? আমির নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল, বুঝছি জান। নূরজাহান মন খারাপ করে নাটকের স্বরে বলল, এইটা ঠিক না ভাই? কোনটা? অহন থেকে জান ডাকবো বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু জোরেই হাসলো, সাথে আরো অনেকে হাসলো। পদ্মজা নত হয়ে নূরজাহানের পা ছুঁয়ে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে, জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপ যেমন আগুনের তেমন থাইকো বইন। রাইত বাড়তাছে, সব নিয়ম তো শেষ, যাও যার যার ঘরে যাও। এই তোরা বাড়িতে যাইতে পারবি? রাইতের বেলা আইছিলি কেন? বউ তো কাইলো দেহন যাইতো। জাফর সেরিগুলান দিয়া আইতে পারবি? মদন কই, মগা কই? কামের বেলা দু ভাই পাওয়া যায় না। কথাগুলো এক নাগারে বললেন ফরিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাইরে থেকে, মাথা নত করে ফরিনাকে বলল, আইসি খালাম্মা। থাহস কই, যা এদের দিয়ায়। আমরার বাড়ি যখন আইছে এরা তখন আমরার দায়িত্ব, সুন্দর কইরা বাড়িতে দিয়াইবি। আচ্ছা খালাম্মা, আপনারা চলেন। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল, যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায়, তা খেয়াল করল রিদওয়ান। সে রানীর মাথায় গাঁটটা মেরে বলল, সারাক্ষণ মুখ মোরাস কেন? একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হলে নাই, সেরিগুলান দেখছো বড় ভাই কেমনে হা 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 হে 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 কইরা হাসছিল, তাতে তোর কি? নুরনাহার পদ্মজাকে বলল, হ মেলা রাইত হইছে, আইও বনু, আমার ঘরে আইও। আইজ আমার লগে থাকবা। আপনার লগে কেন? পদ্মজা আমার লগে আমার ঘরে থাকবো। হেইডাই তো কথা হইছে, পদ্মজাও এইডাই চায়। দেহ বউ, তর্ক কইরো না। নাত বউ আমার পছন্দ হইছে, আমি আমার লগে রাহুম। এই পদ্মজা, তুমি কার লগে থাকবা? ফরিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করেন। পদ্মজার অবস্থা দরজার চাপায় পড়ার মতো। কোন জায়গায় এসে পড়ল সে? পদ্মজা গোপনে ঢোক গিলল। নূরজাহান আমিরকে আদেশ করলেন, খাড়াইয়া রইছস কেন? বউরে কোলে লইয়া আমার ঘরে দিয়া যা। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বলল, বাবু, আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি, আমার কথাই শেষ কথা মানবি।
আমার সেরার বউ আমার ঘরে থাকবো। আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, দেখছনি বনু, এমন কইলজা বড় বউকেও ঘরে রাহে। আমি মানুষ ভালো বইলা এই বউরে বাইর কইরা দেই নাই। সহ্য কইরা কইরা এখন মরার পথে আছি। তোমাদের কারোর সাথে থাকতে হবে না। আমার বউ আমার ঘরেই চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝিয়ে নিতে চাইছে। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকালো। নূরজাহানকে বলল, আপনার ঘরেই লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন। এই হাসি বিজয়ের হাসি। ভাই, বউরে কোলে লইয়া আও আমার ঘরে। নূরজাহান বলল, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটার দরকার। মিনমিনিয়ে বলল পদ্মজা। আচ্ছা, তাইলে হাঁটো। ধরো, আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে। সে দাদির ঘর অবধি যাবে। পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। নূরজাহান ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে। কি করুণ সেই কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা। আর একটু এগুতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে। দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা। ভেতর থেকে কেউ দরজা ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজা ভয়ে পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? এভাবে কাঁদছে কেন? খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল। তার কথায় আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।